নোবেল পুরস্কার, কোটি মানুষের অনুপ্রেরণা, আবার বিতর্কের কেন্দ্রবিন্দু ডক্টর ইউনূসকে নিয়ে আজকে কথা বলবো। একটি বিতর্ক চুক্তি নিয়ে আমেরিকার সাথে একটি বিতর্কিত চুক্তি করেছেন উনি, যাতে বাংলাদেশের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাংলাদেশের অনেকেই বলতেছেন ডক্টর ইউনূসের পক্ষে, অনেকেই বলতেছেন ডক্টর ইউনূসের বিপক্ষে। আমি আপনাদের মাঝে একদম এই বিষয় নিয়ে অ্যানালাইসিস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। একদম বিস্তারিত আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করব যে বাংলাদেশ যে আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে, এখানে আসলে চুক্তির ভিতরে কি আছে এবং এর ভিতরে বাংলাদেশের কতটুকু লাভ হলো এবং কতটুকু ক্ষতি হলো। আমরা যা মিডিয়াতে দেখতে পাচ্ছি বর্তমানে, কিছুদিন আগে এই চুক্তিটাকে বাংলাদেশের জন্য লাভজনকভাবে দেখানো হয়েছে মিডিয়াতে প্রচুর পরিমাণ। এখন বর্তমানে এই চুক্তিটাকে বাংলাদেশের জন্য দুর্বিষহ বা খুবই ন্যাক্কারজনকভাবে এবং বাংলাদেশের জন্য ক্ষতিকারক দিক হিসেবে দেখানো হচ্ছে। আসলে বাংলাদেশের মিডিয়া বলেন বা যারা এই মিডিয়াতে কাজ করে, তারা আসলে যখন যে সরকার থাকে সেই সরকারের চামচামি করে, সেই সরকারের পক্ষে একদম 100% কাজ করার চেষ্টা করে। আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস সরকার যখন ছিল, তখন কিন্তু ডক্টর ইউনূসের কাজ বিষয়গুলো নিয়ে এত সমালোচনা করেনি। চাইলে কিন্তু সমালোচনা করতে পারতো। ঋণ বিষয়ে বলেন বা ডক্টর ইউনূসের এই টিকা বিষয়ে বলেন, নানান বিষয় ছিল, কিন্তু এগুলো কিন্তু ডক্টর ইউনূসের ব্যর্থতা। যেমন টিকা প্রদান করেনি হামের, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মিডিয়াতে ওইভাবে রিপোর্টই হয়নি। এখন কিন্তু মিডিয়া খুব পারতেছে ডক্টর ইউনূসের বদনাম করতে। তখন যদি এই বিষয় নিয়ে কথা বলতো, এই বিষয়ে কিন্তু নজর দিতে পারতো। এছাড়া আরও কিছু বিষয় আছে, ঋণ বিষয় নিয়ে কিন্তু এত কিছু শোনাই যায়নি। ডক্টর ইউনূস সরকারের এত টাকা ঋণ করেছেন, এত ক্ষতি করেছেন দেশের, এখন কিন্তু শোনা যাচ্ছে অহরহর। এই চুক্তি বিষয়টি নিয়েও কিন্তু ডক্টর ইউনূস সরকার যখন চুক্তি বিষয়টি নিয়ে কথা বলেছেন বা চুক্তি করেছেন, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে মিডিয়া আরও প্রশংসা করেছে, এখন কিন্তু বদনাম করতেছে। এক কথায় এখন বিএনপি সরকার আসছে, বিএনপি সরকারের নামে তারা সুনাম করবে আর ইউনূসের নামে বদনাম করবে। আবার যখন মনে করেন যে জামাত সরকার আসবে, জামাতের নামে সুনাম করবে, বিএনপির নামে বদনাম করবে। মিডিয়া হচ্ছে সরকারের হাতের পুতুল। অধিকাংশ মিডিয়াই সততার সাথে প্রায় কোনো মিডিয়াই কাজ করে না, সবাই সরকারের মন জয় করে নিউজ করতে চায় প্রত্যেকটা সরকারের আমলে। আমি বলছি না বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ বা কোনো দলের পক্ষ হয়ে বলছি না, মানে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের চামচামি কিন্তু মিডিয়াগুলো করে থাকে। তো আমি আপনাদের মাঝে নিরপেক্ষভাবে যে কথাটি বলতে চাচ্ছি, বর্তমান ডক্টর ইউনূসের যে ইস্যুটি, এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের মতো গরিব দেশের জন্য যদি এই ধরনের একটা চুক্তি হয়, এটা অবশ্যই কোমর ভেঙে দেওয়ার মতো চুক্তি। এখানে যেভাবে মিডিয়াতে আসতেছে, এটাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। কিন্তু থামেন, আসলে এইভাবেই বিষয়টা ভাবার বিষয় না। এখানে লাভ ক্ষতি দুই দিকেই বলতে হবে। একটা কথা বলতে গেলে, চুক্তি যে করেছে ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের সরকার, এটা কিন্তু আমেরিকাকে খুশি করে ক্ষমতায় থাকার জন্য তারা চুক্তি করেনি। এরকম যদি হতো যে আমেরিকাকে খুশি করে তারা আরও 5 বছর ক্ষমতায় থেকে গেল, তাহলে কিন্তু এই চুক্তি আপনারা যেভাবে সমালোচনা করতেছেন এটার সাথে ঠিক ছিল। উনি ক্ষমতার থেকে যাওয়ার 3 দিন আগে একটা চুক্তি করে গেলেন, এবং উনি কেন নিজের ক্ষতি করে যাবেন? মানে যাওয়ার পরে এত সমালোচনা হবে বা এই চুক্তিটা নিয়ে বাংলাদেশের এত বড় ক্ষতি হবে, আমি 3 দিন আগে এত বড় একটা ক্ষতি করে আমেরিকার মন জয় করে কেন চলে যাব? আমি তো ক্ষমতায় থাকতে পারছি না। আমাকে যদি ক্ষমতায় আরও 5 বছর রাখা হয়তো, এই শর্তে যদি আমাকে যদি বলা হতো বাংলাদেশের এত বড় একটা ক্ষতি করে চুক্তি করো, তাহলে কিন্তু এই কথার সাথে কিন্তু মিলে যেত, কিন্তু সেটা তো হয়নি। তার মানে কি আমি ডক্টর ইউনূসের সাপোর্ট করতেছি, এই চুক্তির সাপোর্ট করতেছি? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে বাংলাদেশ যেভাবে এখন মিডিয়াগুলো এই চুক্তিটাকে আপনাদের মাঝে মোয়া বানিয়ে খাওয়াচ্ছে, মূলত এরকম না। মূলত এই চুক্তিটার লাভ লস উভয় দিক আছে। কিছু খারাপ দিক আছে অবশ্যই, যেটা না থাকলে ভালো হতো। কিছু ভালো দিকও আছে। কি খারাপ দিক, কি ভালো দিক, চলুন 1 নম্বরে খারাপ দিকগুলি আগে আলোচনা করি, যেহেতু খারাপ দিকের আকর্ষণ সবচেয়ে বেশি। এখানে বলা হচ্ছে শুকুরের মাংস নাকি ওখান থেকে আমদানি করা হবে, সেটা খাওয়ানোর জন্যই ডক্টর ইউনূস বলেছেন এই কথা। না, এটা শুকুরের মাংস আমদানির কথা বলা হয়নি। কিছু ক্ষেত্রে কাঁচামাল যে কোনো কোম্পানিতে কিছু প্রোডাক্ট তৈরি করতে, যেমন সাবান বা অন্যান্য জিনিস তৈরি করতে কিছু জায়গায় শুকুরের চর্বি লেগে থাকে, সেটা যেন ওই দেশ থেকে কেনা হয়। সেখানে বলা হয়েছে যদি বাংলাদেশের দরকার হয় তাহলে ওই দেশ থেকে কিনবে, এই চুক্তি করেছে। যদি দরকার না হয় তাহলে কিনবে না। এখানে দেখেন কৃষি পণ্য বলা হচ্ছে আলু কিনতে হবে। আলু যদি বাংলাদেশের দরকার হয় তাহলে কিন্তু কেনা লাগবে, না হলে কিন্তু কেনা লাগবে না। কৃষি সামগ্রী যেটা বাংলাদেশের দামের সাথে মিলবে সেটা কিন্তু বাংলাদেশ চাইলে কিনবে, না হলে কিন্তু কিনবে না। এখানে কিন্তু চুক্তির শর্ত এটা না যে দামই তারা ধরে দেবে সেই দামই কিনতে হবে। বিষয়গুলো হচ্ছে সেই দেশ থেকে কিনবে, কিন্তু যে দামে বাংলাদেশ ক্রয় করে সেই দামের ভিতরে।
এটা কিন্তু লক্ষ্য করেন। বাংলাদেশের যদি ধরেন গম ব্রাজিল থেকে কিনতেছে এবং আমেরিকার থেকে কিনতেছে, যদি আমেরিকার গমের দাম যদি বেশি হয়, তারা কিন্তু আমেরিকাকে অবশ্যই বলবে যে ভাই আপনাদের কিন্তু গমের দাম বেশি, সেখানে গমের দাম কম, আপনাদের এই দামে দিতে হবে। এটা কিন্তু চুক্তি সাপেক্ষে, এটা কিন্তু চাইলেই একজন হুট করে বেশি নিতে পারবে না। এটা কিন্তু অবশ্যই, কারণ বহির্বিশ্ব বা বাণিজ্য ক্ষেত্রে কিন্তু উভয় দিকে মিটিং করে চুক্তি করেই কিন্তু এগুলো হয়ে থাকে। প্রত্যেকটা বিষয়, যেমন বিমান কিনবে বা অন্য অন্য জিনিস কিনবে, এগুলো কিন্তু প্রায়গুলোই কিন্তু ন্যায্য দামে কেনার চেষ্টা করবে। এখন বিষয় হচ্ছে আমেরিকা আপনার উপর ট্যারিফ কমাবে বা তারা যে শুল্ক দিয়েছে শুল্ক কমাবে, কিন্তু তারা তো কিছু শর্ত দেবে, এবং তারা যে শর্ত দিয়েছে সেটাই হচ্ছে মোট $17 বিলিয়ন তাদের দেশ থেকে জিনিসপাতি কিনতে হবে। এটা কিন্তু 1-2 বছর বা 5 বছর বা 10 বছরে নয়, এটা যত বছরই লাগুক, এটা মানে ধীরে ধীরে চুক্তি বাণিজ্য বৃদ্ধি পাবে এবং এগুলো কিনবে। এখানে আমি বলতেছি, আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি তো ইউনূস সরকারের পুরো পক্ষ নিয়ে নিলেন। আসলে এখানে পক্ষের বিষয় না, এখানে ক্ষতির দিক আছে, অবশ্যই ক্ষতির দিক আছে। সেটা হচ্ছে আমেরিকার মতো দেশের সাথে যখন আপনি চুক্তিবদ্ধ হবেন, তখন বাইরে থেকে এই জিনিসগুলো কম দামেও যদি পান, তাহলে তাদের কাছে আপনি রিকোয়েস্ট করতে পারবেন যে ভাই আপনি এই জিনিসটা বাইরে থেকে আমি কম দামে কিনতে পাচ্ছি, এখানে আমি বেশি দাম দেখতে পাচ্ছি, আপনারা একটু কমান। তারা যদি কমিয়ে দেয় ভালো, আর যদি তাদের মন রক্ষা করতে চান উল্টা, তাহলে কিন্তু এগুলো বলতে পারবেন না। যার কারণে কিন্তু চুক্তিটা কিন্তু আসলেই কিছুটা হলেও এখানে মারাত্মক ভূমিকা আছে। কিন্তু যেভাবে বাংলাদেশের মিডিয়া উঠিয়ে ধরছে, মানে দেশ শেষ করে দিয়েছে, দেশ ধ্বংস করে দিয়েছে, এটা বিষয় না। আরেকটি বিষয়, যেমন আমেরিকা চুক্তির জন্য রাশিয়ার থেকে তেল কিনতে পারছে না, ইরান থেকে তেল কিনতে পারছে না, এরকম একটা হাইপ কিন্তু মিডিয়াতে উঠেছে। আসলে সত্যি কথা বলতে আমেরিকার সাথে যে চুক্তি, এটার চুক্তির সাথে এই জায়গাগুলোতে কোনো প্রকার কোনো সংযোগ নেই। আপনি রাশিয়ার থেকে তো আগের থেকেই তেল কিনতে পারেন না। বাংলাদেশ কবে রাশিয়ার থেকে তেল কিনেছে, কবে ইরান থেকে তেল কিনেছে? দীর্ঘ 20 বছরের ভিতরে রাশিয়া ইরান থেকে তেল কিনেছে, এটা দেখাতে পারবেন বাংলাদেশ? রাশিয়ার যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে হলো আমেরিকা। আপনি একটা বিষয় চিন্তা করুন, আমেরিকা কিন্তু রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে রাশিয়া থেকে কেউ তেল কিনতে পারবে না। এখানে কি করলো, ইন্ডিয়া রাশিয়ার থেকে এরপরও কম দামে তেল কেনা শুরু করলো, এবং যার কারণে ইন্ডিয়ার উপর কিন্তু প্রচুর পরিমাণ স্যাংশন দিল হচ্ছে ট্রাম্প সরকার, এবং বাধ্য হয়ে ইন্ডিয়া কিন্তু এখন ভেনেজুয়েলা থেকে তেল কেনার জন্য চুক্তি করেছে আমেরিকার সাথে। এটা কেন? কারণ এখানে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে। এখন বাংলাদেশ হলো ছোট্ট দেশ, বাংলাদেশ তো আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার থেকে তেল কেনার তো কোনোদিনও চিন্তা করেনি। এখন যেহেতু বিপদে পড়েছে, যার কারণে কিন্তু আমেরিকার কাছে এজন্য রিকোয়েস্ট করতে হয়েছে যে আসলে এই তেলটা আমরা নিতে পারি কিনা, রাশিয়ার সাথে তেল কেনার আমাদের একটা সুযোগ করে দিন। এটা কিন্তু তারা রিকোয়েস্ট করেছে, মূলত এই চুক্তির জন্য না। এই চুক্তি ছাড়াও যদি চুক্তি নাও হতো, তারপরও ওদের অনুমতি ছাড়া, আমেরিকার অনুমতি ছাড়া কিন্তু তেল নেওয়ার মতো সাহস বাংলাদেশ পেত না, কারণ বাংলাদেশ ওরকম শক্তিশালী দেশই না। একদিক মানে যে দেশের উপর আমেরিকা নিষেধাজ্ঞা দেয়, সেই দেশ থেকে চাইলেই আমেরিকার স্বাভাবিক যারা বহির্বিশ্ব দেশ, তারা কিনতে সাহস পায় না। হয়তো যারা কেনে রাশিয়া, চীন বা ইন্ডিয়ার মতো যারা শক্তিশালী দেশ, তারা কিছুটা সাহস দেখায়, যেহেতু তাদের সাথে বড় বাণিজ্য আছে আমেরিকার সাথে এটা একটা সংযোগ বা চুক্তিতে যাওয়ার চেষ্টা করে। যেমন বাংলাদেশও এখন চেষ্টা করতেছে যে অনুমতি চাইছে, এবং বাংলাদেশকে অনুমতি দিয়েছেন 60 দিনের। তো এটাই হলো বিষয়। কিন্তু এখানে কিন্তু ডক্টর ইউনূস সরকারের এই চুক্তি কিন্তু কোনো প্রকার কোনো প্রভাব পড়েনি, কিন্তু বাংলাদেশের কিন্তু মিডিয়াতে এটা কিন্তু মানে রই হয়ে গেছে। আসলে মোট কথা, আসলে ডক্টর ইউনূস সরকার এই চুক্তিটা করে বাংলাদেশের জন্য একদিক দিয়ে লাভবান হয়েছে, একদিক দিয়ে ক্ষতি করেছে। লাভ কোন দিক দিয়ে হয়েছে? যেমন 37% থেকে শুল্ক কমিয়ে 19% এনেছে, যার কারণে বাংলাদেশের ব্যবসায়ীগুলো এই লাভটা পেয়েছে। কিন্তু অন্য দিক দিয়ে ক্ষতি করেছেন, যেটা কৃষিপণ্য থেকে শুরু করে সব যে জিনিসপত্র যা আমেরিকার থেকে কেনার যে উনি যে একটা চুক্তি করেছেন, সেই প্রোডাক্টগুলো আমরা যদি অন্য দেশ থেকে কিনতাম, খরচ হয়তো এর চাইতে অনেকটা কম লাগতো। যেমন আমেরিকা থেকে একটি প্রোডাক্ট কিনে এত দূর থেকে জাহাজে করে বাংলাদেশে আস্তে আস্তে সেই প্রোডাক্টটার খরচ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমেরিকা যদি কম দামেও দেয়, তারপরেও কিন্তু এখানে প্রোডাক্টের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেল। যে প্রোডাক্টটা আমরা অন্য দেশে পেতাম, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা অল্প বা বেশি দাম দেয় বা একই দামে যদি কিনি, ধরেন আমেরিকার থেকে একই দামে কিনলাম, আর ইন্ডিয়া থেকে একই দামে কিনলাম বা চীন থেকে একই দামে কিনলাম, এই যে যাতায়াত ভাড়া, এটার কারণে কিন্তু এখানে দাম কম বেশি হয়ে যাবে।
যার কারণেই কিন্তু এটা বাণিজ্যর ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করে দেশের জন্য সিদ্ধান্ত নিতে হয়। এখানে ডক্টর ইউনূস সরকার অবশ্যই দেশের জন্য কিছু না কিছু বিপদ ডেকে এনেছেন, একদিক দিয়ে উপকার করতে গিয়ে আরেক দিক দিয়ে বিপদ ডেকে এনেছেন, এবং এই বিপদটা সম্পূর্ণ এখন কাভার দিতে হবে হচ্ছে বিএনপি সরকারকে। দেখেন, বিএনপি সরকার চাইলেই আমেরিকার সাথে চুক্তি বাতিল করতে পারবে না। যারা বাংলাদেশে এখন মাঠে ঘাটে অনেকেই আন্দোলন করতেছেন যে আমেরিকার সাথে চুক্তি বাতিল করেন, এত সহজ আমেরিকার সাথে আপনি চুক্তি করবেন আর হুট করে বাতিল করে দেবেন? আপনি এতটা ক্ষমতাশীল সরকার আছে বাংলাদেশে, যে কোনো সরকার পড়ে যাবে, এই সরকার আর টিকতে পারবে না, কেননা আমেরিকা তখন শত্রু হয়ে যাবে, আর আমেরিকা শত্রু হলে কোনো সরকারই টিকে থাকতে পারবে না বাংলাদেশে, এটা আপনারা অবশ্যই জানেন। বিএনপি সরকারের এখন করণীয় হচ্ছে আমেরিকার সাথে এই বিষয়টি নিয়ে বসে যে দেখেন আমরা যে প্রোডাক্টগুলো বাংলাদেশে প্রয়োজন, যেমন আমি বিমান দরকার, আমি বিমান তোমার থেকে কিনবো, আমার কিছু যন্ত্রপাতি দরকার, যেমন অ্যাপেল ফোন কিনবো আমি তোমার থেকে, বা অন্য জিনিসপাতি কিছু কিনবো, কিন্তু যেটা বাংলাদেশে প্রয়োজন নাই, বা বাংলাদেশে যেমন কৃষিক্ষেত্রে বলা আছে যে আলু থেকে শুরু করে সবজি জাতীয় বা চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস, বা গম বা শুকরের চর্বি যেটা বলছে, বা সব মিলে যদি এগুলো কোনো কিছু চুক্তিতে লিখে থাকে, তাহলে এগুলো যেন বাংলাদেশে না আনা হয়। আমরা অন্য প্রোডাক্ট নেব যেটা আমাদের দরকার, যেটা বাংলাদেশে আমরা উৎপাদন করতে পারছি না, আমরা আমেরিকা থেকে কিনতেছি, সেটাই আমরা আমেরিকা থেকে নেব এই অ্যামাউন্টের ভিতরে, বা নেওয়ার একটু বেশি চেষ্টা করব। ফোন, ইলেকট্রনিক সামগ্রী, অথবা বিমান, অথবা বাংলাদেশের যেগুলো দরকার আমেরিকার উন্নত প্রযুক্তি, এগুলো আমরা নিতে পারি। আমরা এয়ার ডিফেন্স শক্তিশালী করতে পারি, আমরা রাডার শক্তিশালী করতে পারি, আমাদের দেশকে শক্তিশালী করবে, আমরা আর্মিতে শক্তিশালী প্রযুক্তি দিতে পারি, আমরা বঙ্গোপসাগরে বিশাল অংশ আমাদের আছে, এখানে কাজে লাগানোর জন্য আমরা যেমন খনি খোঁজার জন্য মাইনিং থেকে শুরু করে আরও যে যন্ত্রপাতি, এগুলো আমরা নিয়ে আসতে পারি। দেখেন, এই চুক্তি সুন্দরভাবে নমনীয়ভাবে এমন পর্যায়ে নিতে হবে যে আমরা তোমাদের থেকে ঠিকই জিনিস কিনবো, যে চুক্তিটা আছে $1 বিলিয়ন জিনিস ঠিকই কিনবো, কিন্তু আমরা যে জিনিসগুলো প্রয়োজন আমাদের দেশে সেগুলো কিনবো। এটা হচ্ছে চুক্তির মানে এটা নয় যে আপনার সবগুলো নিতেই হবে, বাধ্য না, কিন্তু এটা হচ্ছে মানে তাদের দেশ থেকে এই জিনিসগুলো দরকার হলে, বাংলাদেশ যেমন গম কেনে বাইরে থেকে, অস্ট্রেলিয়া থেকে কেনে, এখানে চুক্তি হয়েছে যে এখানে আমেরিকা থেকেও গম নিতে হবে, কিন্তু আমেরিকা কিন্তু এখানে আবার বলেছেন চুক্তি করার সময় যে আপনারা যে দাম দিয়ে কেনেন সেই দামই আমরা দেব। এগুলো কিন্তু বিষয় আছে, কিন্তু আপনি হুট করে মানে আমেরিকার মন জয় করার জন্য কোটি কোটি টাকা বেশি দিয়ে যে জিনিসপাতি কিনবো, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু যদি যে দামে অন্যরা বিক্রি করে সেই দামেও যদি আমরা আমেরিকা থেকে কিনি, এরপরেও কিন্তু আমরা লসের ভিতরে পড়বো। তাই অবশ্যই আমেরিকার সাথে যে যন্ত্রগুলো অন্য জায়গায় পৃথিবীতে পাওয়া যায় না, সেইগুলো আমেরিকার থেকে আমরা কিনবো, এবং যেগুলো আমাদের সহজলভ্য, ইন্ডিয়া আছে, চীন আছে, বা অন্য দেশ আছে, পাকিস্তান আছে, বা নেপাল আছে, কাতার আছে, এইগুলো দেশ থেকে আমরা কিনবো। এগুলো দেশে কিন্তু আমাদের বাণিজ্য সবচেয়ে বেশি, আর এগুলোই আমাদের হচ্ছে এখন মিটিং করে আমেরিকার সাথে সুন্দর একটা সমাধান করতে হবে। এছাড়া কোনো উপায় নেই, জিত করে চুক্তি বাতিল করা এটা কোনোভাবেই সম্ভব না। এটা চুক্তি বাতিল বিএনপি সরকার করতে পারবে না। এটা বিএনপি সরকার কেন, যে সরকারই আসুক না কেন বাংলাদেশে ভবিষ্যতে কেউ করতে পারবে না। আলোচনা সাপেক্ষে এই চুক্তিগুলো আমাদের কিভাবে উপকারে আসে, এই বিষয়টি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যারা এই বিষয়টি নিয়ে গবেষণা করতেছেন বা দায়িত্বে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবুন। আমি যে পরামর্শগুলো দিলাম, অবশ্যই ভালো কিছু হবে দেশের জন্য। আমরা দেশের জন্য সবসময় ভালো চাই। আর ডক্টর ইউনূস সরকার সর্বসাকুল্যে ভালো দিক খারাপ দিক বিবেচনা করলে উনি অনেক ভালো দিক আছে, এবং কিছু দিক উনি আসলে খারাপ করেই গেছেন। এই চুক্তিটা আসলে না করেও যেতে পারতেন। পরবর্তী সরকার যেভাবে হোক ট্যারিফ কমানোর জন্য অন্য কোনো পন্থাই বেছে নিত। আসলে এই চুক্তিটা করার জন্য ডক্টর ইউনূস সরকারের কিছুটা হলো বদনাম হলো, এটাই আসলে সর্বশেষ বিষয়। তবে যেভাবে বাংলাদেশে মিডিয়া বলতেছে যে বাংলাদেশ একদম বিক্রি করে দিছে, বাংলাদেশ শেষ করে দিছে, একদম সব আমেরিকার হাতে তুলে দিছে, বিষয়টি মোটেও এরকম নাই। এটা সাধারণত বেশিরভাগই এগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে হচ্ছে আওয়ামী লীগের লোকজন, যার কারণে এগুলোতে বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ। আর যারা টকশোতে বসে আছেন, যারা বিশেষ করে ভিতরে আওয়ামী লীগ বসবাস করেন, তারাই কিন্তু অকাট্যভাবে এগুলো ধরে বসে আছে যে এই যে দেখো আওয়ামী লীগ সরকার এত কিছু করেছেন, কোনো প্রমাণ দিতে পারে নাই। ইন্ডিয়ার সাথে নাকি কত চুক্তি করেছেন, ইন্ডিয়ার সাথে তো চুক্তি করেছে, অহরহ প্রমাণ। আদানি চুক্তি করেছেন, আদানি বিদ্যুৎ, আমরা যে পরিমাণ দামে বিদ্যুৎ কিনতেছি সেই পরিমাণ দামে তো আমরা বিদ্যুৎ কেনার কথা না, কারণ আমাদের বাংলাদেশে এর সাথে কম দামে বিদ্যুৎ
পাওয়া যাচ্ছে, তাহলে আদানির থেকে এত দামে বিদ্যুৎ কেন কিনতে হবে? শুধু আদানি না, ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি এরকম আওয়ামী লীগ সরকার করেছে, এগুলো প্রমাণ আছে। এগুলো এখন আসলে পুরাতন হয়ে গেছে, তো মানুষের ব্রেনটা এগুলো আসলে নেই। এখন নতুন তাজা তরতাজা ইউনুস সরকারের চুক্তি নেই সমালোচনা মানুষ বেশি পছন্দ করতেছে। আশা করি বিষয়গুলো আমি নিরপেক্ষভাবে আপনাদের মাঝে বলার চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি মূল্যবান কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লেখেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদের মাঝে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।